বর্তমানে রাজশাহী বিভাগীয় কৃতি সন্তান দেশের নায়ক তারেক রহমানের আস্থাভাজন রাজশাহী বিভাগীয় পৌর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নুসরাত ইলাহি রিজভী ভাই প্রধান অতিথির বক্তব্যের আগে আমরা দুই একটি স্লোগান দিতে চাই। আমাদের প্রিয় নেতার নামে আমরা স্লোগান দিতে চাই। কি আপনারা সবাই আছেন? তাহলে ভাই জাগের নেতা আছে, কোনটা নেতা? তারেক জিয়া, জিয়া তারেক জিয়া। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বগুড়া জেলার সোনাতলা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে এসে আজকে সত্যি আমি অভিভূত, আনন্দিত যে আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা তার পরিশ্রমের ফসল হচ্ছে আজকের এই কর্মী সম্মেলন। এজন্য আমি সর্বপ্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও বরকতে আজকে এই কর্মী সম্মেলন দেশের এই পরিস্থিতিতে আমাদের এখানে শ্রদ্ধেয় বক্তারা বলেছেন তাদের বক্তব্যের মধ্যে আপনারা তা শুনেছেন। দেশের এই পরিস্থিতিতে এত অস্বাভাবিক এক সময়, তারপরেও আজকে আমরা আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে এই সোনাতলা উপজেলা পৌর কমিটির কর্মী সম্মেলন করার জন্য যে আয়োজন, সেই আয়োজনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, এখানকার সোনাতলা উপজেলা বিএনপির যারা দায়িত্বশীল নেতা আছেন, যিনি সফল উপজেলা চেয়ারম্যান ছিলেন নাকিব ভাই সহ সকল নেতৃবৃন্দকে, এখানে আপনারা যারা আছেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সহ যারা আছেন, তাদের সবার সম্মিলিত প্রচেষ্টাই হচ্ছে এই কর্মী সম্মেলন। উদ্দেশ্য কি আমাদের? উদ্দেশ্য একটাই, যেইভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতিকে মাঠে এনেছিলেন, কর্মী সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচন করেছিলেন, তিনার একার মতকে প্রাধান্য তিনি দেন নাই। ঠিক একইভাবে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান এই স্বাধীনতার মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ারই একটি ফসল হচ্ছে আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এই কর্মী সম্মেলন, যেখানে আমরা আপনারা দেখলেন আমরা সেই পরন্ত বিকাল বেলা থেকে শুরু করেছি, এখন পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলছে। প্রথমে অধিবেশন শেষ হয়েছে, আপনাদের জনগণের মতামতের ভিত্তিতে যারা কনভেনার হতে চেয়েছেন, যারা সদস্য সচিব হতে চেয়েছেন, আপনারা মতামত দিয়েছেন। আমরা আজকে এই হাউসটাকে উন্মুক্ত করে দিয়েছি আপনাদের কথা বলার জন্য। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত আমরা চাপিয়ে দিতে আসি নাই, আপনাদের কথাই শোনাই ছিল আমাদের মূল লক্ষ্য। কারণ একটাই, এর মধ্যে এই প্রোগ্রাম চলাকালীন সময় আমি লক্ষ্য করেছি আমাদের বগুড়া জেলার 1 নং যুগ্ম আহ্বায়ক সরকার মুকুল ভাই আপনাদেরকে কিছু গাইডলাইন বলছিলেন। আমি বললাম ঠিক আছে, আপনাদের বোঝার যেগুলো বাকি আছে আমি আমার বক্তব্যে বলবো। আমি তখনই এটা নোট ডাউন করেছি। নেতৃবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শুনে খুশি হবেন যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজনৈতিক অভিভাবক হিসাবে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান
নিজেকে ঘোষণা দিয়েছেন যে আমি তোমাদের রাজনৈতিক অভিভাবক হলাম। যেভাবে ছাত্র দলের ছিলেন, যুব দলের ঠিক একই রকম ভাবে উনি ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজনৈতিক অভিভাবক হিসাবে। আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সেই অভিভাবকের নির্দেশে আমরা এসছি আপনাদের মাঝে। আপনাদের যে কথা, সেই কথাগুলো, আপনাদের যে ভাষা, চোখের ভাষা, যেগুলো বলতে পারলেন না, অনুভূতি দিয়ে অনেক কিছু বুঝতে হয় আমাদেরকে, সেজন্যই মাঠে আসা। আমাদের আমানত, আমাদের এই দায়িত্ব আমরা আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশ নায়ক জনাব তারেক রহমানকে পৌঁছিয়ে দিতে চাই। সেজন্যই এই কষ্ট করা নেতৃবৃন্দ। আজকে আপনারাও এসছেন, আপনারাও কষ্ট করছেন। কেন করছেন? আজকে আমাদের এখানে একজন বক্তা আছেন, আমাদের জেলা স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলার অন্যতম সদস্য শাওন ভাই বলেছেন, স্বাধীনতার মাস 26শে মার্চ আমরা অতিবাহিত করেছি। এই মার্চ মাস, এই মার্চ মাস আমাদের জন্য অত্যন্ত গৌরবের মাস। এই মার্চ মাসে যেই সময় সারা বাংলাদেশে মানুষ হা হুতাশের মধ্যে ছিল, যেই সময় মানুষ মনে করছিল কি হবে আমাদের এই দেশটা, সেই সময় আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশ নায়ক যারা আমাদের দলের যিনি প্রধান, আমরা তাকে অনুসরণ করে রাজনীতি করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই সময় তিনি একজন সেনাবাহিনী কর্মকর্তা হওয়া সত্ত্বেও তার জীবনের কথা চিন্তা না করে, তার পরিবারের কথা চিন্তা না করে তিনি দেশ ভিত্তিকার টানে সেই সময় ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই স্বাধীনতার ঘোষণায় বাংলাদেশকে স্বাধীন করতে, মানুষকে প্রস্তুত করতে, মানুষকে উজ্জীবিত করতে সহায়তা করেছিল। সেই সোনার বাংলাদেশ আমরা পেয়েছি। যেই বাংলাদেশের টেন্ডারবাজি আজকে করছে এই অনির্বাচিত হাসিনা সরকার, নিশিরাতের সরকার যাকে আমরা বলি, সে টেন্ডারবাজি করতেছে, সে ঝান্ডা তোলে স্বাধীনতা। অথচ এই স্বাধীনতার মাসে অত্যন্ত ন্যাক্কার দুর্ভাগ্য আমাদের মুসলমানদের, যারা কিনা হাফেজে কুরআন, যারা কিনা মুফতি মাওলানা, বলা হয় একজন হাফেজ অনেকজনকে নিয়ে বেহেশতে প্রবেশ করবেন, এটা আল্লাহ তাআলার ঘোষণা, আমার আপনার মতো গুনাহগার বান্দার ঘোষণা নয়। সেই হাফেজদের প্রতি তাদের বিন্দু মাত্র ফিলিংস নাই। কি নির্বিচারে হত্যা করেছে, ফেসবুককে স্লো করে দিয়েছে, প্রচার মাধ্যমকে স্লো করে দিয়েছে। বাংলাদেশকে ওই আইয়ুব সরকার যেইভাবে হায়নার মতো আক্রমণ করেছিল, তার থেকেও জঘন্যতম আক্রমণ করছে এই অনির্বাচিত হায়না নিশিরাতের সরকার হাসিনা। তার গণভবন, যে গণভবন আজকে সারা বাংলাদেশকে পরিচালনা করে, ওই এসি রুমের মধ্যে থেকেই করে। তারা জনগণের মতামতের তাদের কাছে সেটা কোনো গুরুত্বপূর্ণ নয়, থাকবেই কেন? সে তো জনগণের ভোট দ্বারা নির্বাচিত হয় নাই নেতৃবৃন্দ। তারা জীবনে তাদের মতবাদ একটাই, তাদের রাজনীতি একটাই, সেটা হচ্ছে জোর জবরদখল। এটাই তাদের শিক্ষা। তারা কখনোই কোনোদিন রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে কখনোই ক্ষমতায় আসা তারা বিশ্বাস করে না বলেই তারা সেই পথ বেছে নিয়েছে এবং সেই পথে তারা নিজেদেরকে টিকে রাখতে চায়। কিন্তু এইভাবে কি তারা টিকে থাকতে পারবে নেতৃবৃন্দ? আজকে আপনার আমার মতো এই যুবকরা যদি আমরা নিজেরা প্রস্তুত হই, তাহলে কি তাদের টিকা সম্ভব? এই কারণে অনেক কথা আছে, কিন্তু আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আজকে কর্মী সম্মেলন আমরা করতে এসেছি। আমাদের আরো একটা প্রোগ্রাম আছে সারিয়াকান্দিতে। পড়লেই আলহামদুলিল্লাহ আমাদের বগুড়া জেলার 24টা ইউনিট আমরা সরাসরি কাউন্সিল করে স্বেচ্ছাসেবক দল ঘোষণা হবে। সেটা আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশ নায়ক জনাব তারেক রহমানের তত্ত্বাবধানে। আমাদের সার্থকতা একটাই, যে নেতাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, যে নেতাকে নিয়ে আজকে আমরা বেঁচে আছি, যে নেতার জন্যই এই আমাদের
নিজের ব্যক্তিগত স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছি, আপনি আমি সবাই নিজেকে আত্মনিয়োগ করার জন্য প্রস্তুত আছি। সেই নেতাকে নিয়েই আমাদের স্বপ্ন। সেই নেতার স্বপ্ন কি? সেই নেতা চিন্তা করেছেন। আমি আসছি এখন আপনাদের আসল পয়েন্টে। কি কারণ আমাদের এই স্বেচ্ছাসেবক দলকে আজকে এইরকম আপনাদেরকে এই যে ফর্ম নিয়ে, সেই ফর্মগুলো কাউন্সিলিং করে সেগুলোকে নিয়ে আপনাদের মতামত নিয়ে আমরা এখানে 31 জন সদস্যকে, সম্মানিত সদস্যদেরকে নিয়োগ করব, সেটা আপনাদের মতামতের ভিত্তিতে। এখানে আমার মুকুল ভাইকে সন্তুষ্ট করার জন্য নয়, জুয়েল ভাইকে সন্তুষ্ট করার জন্য নয়। আমাদের সন্তুষ্ট হচ্ছে আমাদের নেতার সন্তুষ্ট। আমাদের নেতা চান কাউন্সিলের মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে নেতৃত্ব সৃষ্টি হোক। মত প্রকাশের যে অবাধ স্বাধীনতা সেটা তিনি সৃষ্টি করতে চান। এই জন্যই আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদের এই স্বেচ্ছাসেবক দলকে ঢেলে সাজানোর জন্য, এটাকে গতিশীল করার জন্য আজকে এই প্রক্রিয়াটা তিনি সৃষ্টি করেছেন। তার এই প্রক্রিয়াতে আপনারা খুশি না আপনারা বেজার? আপনারা একটু হাত তুলে দেখান তো, তিনি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন? আমাদের নেতার সিদ্ধান্ত কি সঠিক? ইনশাআল্লাহ আপনাদেরকে বলতে চাই, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব আপনারা উৎসাহিত হবেন, আপনারা নিজেকে সার্থক মনে করবেন, সেই নির্দেশনা আমি দিতে চাই। আজকে আপনারা বাংলাদেশকে যদি 3 ভাগে বিভক্ত করেন, তাহলে একটা ভাগে দেখবেন যেটা কিনা আমাদের নেতৃবৃন্দ বলছেন, আমি আজকে ওই দিকে যেতে চাই না, বক্তব্য সংক্ষিপ্ত করবো এই জন্য, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটা পরিষ্কার। আমরা যারা এখনকার যারা কিনা বিচার বিভাগের দায়িত্বে আছেন, বা ওই গণভবন থেকে যে আইন তৈরি করা হয় দিয়ে আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যাবতীয় খেতাবকে তারা জলাঞ্জলি, তারা নিঃশেষ করতে চায়, এটা পারবে না। এটা পারবে না, কেননা বিএনপি গণমানুষের দল, বিএনপি তৃণমূলের দল, বিএনপি সেই দল যে জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে দেশের শাসনভার পরিচালনা করে। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ওই গণভবন থেকে তৈরি আইন করে তার খেতাবগুলো ধ্বংস করা যাবে না। এটা হচ্ছে আমার আপনার বাংলাদেশের মানুষের প্রথম দাবি। তিনি আপনার আমার মতো লক্ষ কোটি বাঙালির মনে জায়গা করে নিয়েছেন, সেই জায়গা কেউ কেড়ে নিতে পারবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তার সফলতা দিয়ে বাংলাদেশকে রক্ষা করেছেন। ঠিক একই রকম ভাবে বেগম খালেদা জিয়াও বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য তিনিও সফল ছিলেন। এখন আসেন আমি আপনি যে পার্টির মধ্যে আছি, আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশ নায়ক জনাব তারেক রহমান, দেশ নায়ক জনাব তারেক রহমান কি চাচ্ছেন? তিনি ঠিক তার পিতার মতো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আমাদের নেত্রী, সফল প্রধানমন্ত্রী, দ্য মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা সারা ওয়ার্ল্ডে, বেগম খালেদা জিয়া, তিনিও বাংলাদেশকে রক্ষা করেছেন, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করেছেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার রক্ষা করেছেন, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। কিন্তু আজকে আবারও সেই অশুভ ছায়া, অশুভ আগ্রাসন, সেটা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে। নেতৃবৃন্দ শুনবেন, বাংলাদেশি জাতীয়তাবাদ আজকে হুমকির সম্মুখীন, বাংলাদেশ আজকে হুমকির সম্মুখীন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার তাও আজকে হুমকির সম্মুখীন। আজকে আপনি ইউনিয়নের নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌর নির্বাচন, জাতীয় নির্বাচনের কথা বাদ দেন, মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে বাজার কমিটির নির্বাচনেও তারা হস্তক্ষেপ করছে। এইভাবে কি চলতে পারে নেতৃবৃন্দ? এইভাবে চলতে পারে না, চলতে দেওয়া যায় না। এই জন্যই আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক 18 ঘন্টা পরিশ্রম করছেন কিভাবে বাংলাদেশকে রক্ষা করবেন, কিভাবে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করবেন, কিভাবে বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে ফিরিয়ে দেবেন, কিভাবে বাংলাদেশি জাতীয়তাবাদকে তিনি ফিরিয়ে নিয়ে আসবেন, কিভাবে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের মধ্যে যা কিছু করছে সেই অধিকার রক্ষা করবেন। আমাদের মা বোনের,
আজকে ইজ্জত নিয়ে টানাটানি নেতৃবৃন্দ আজকে বহির্বিশ্ব থেকে পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশে অবলীলাক্রমে ঢুকে আজকে আমাদের বর্ডার এলাকায় আমাদের মা বোনের ইজ্জত ভঙ্গ করতেছেন। আজকে এই ধরনের অন্যায়ের প্রতিবাদ হিসাবে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান সারা বাংলাদেশকে তৈরি করতে চান। সেই তৈরি করার অংশ হিসাবে তিনি প্রথমেই তিনার পিতার মতো তিনার মায়ের মতো বেছে নিয়েছেন নিজের ঘরকে ঢেলে সাজাবার। সেই নিজের ঘরটাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, তার পরিবারের একটা অংশ, বিএনপির একটা অঙ্গ সংগঠন, অত্যন্ত মূল্যবান অঙ্গ সংগঠন। আপনারা জানেন যখন বাংলাদেশে প্রত্যেকটা অঙ্গ সংগঠন তার স্ব দায়িত্ব পালনে ব্যর্থ হবে বা স্ব দায়িত্ব পালন করতে পারবে না, ঠিক তখনই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তার জীবন বাঁচি রেখে সেই অগ্রণী ভূমিকা পালন করবে। তাই তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে তার পিতার মতো করে তার মায়ের মতো করে তিনি সাজাতে চাচ্ছেন এবং তিনি আমাদেরকে একটা নির্দিষ্ট সময় বেছে দিয়েছেন। এই সময়ের মধ্যে তোমরা সারা বাংলাদেশে তোমাদের কাউন্সিল করে যাবতীয় কমিটি তোমরা তৈরি করবা। কেন করবা? এর উদ্দেশ্য একটাই, আজকে প্রযুক্তির যুগে তিনি চান আগামী দিনে সারা বাংলাদেশে 2 লক্ষ স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীর মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, মেইল নাম্বার তার মোবাইলে থাকবে, তার কাছে থাকবে। তিনি কোন নেতার দ্বারা প্রভাবিত হয়ে নয়, তিনি কোন মানুষের দ্বারা প্রভাবিত হয়ে নয়, তিনি সরাসরি আপনাকে আমাকে নির্দেশ দেবেন, এটা করো, তোমরা এটা করো, দেশের প্রয়োজনে করো, প্রস্তুত হও। যেইভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, একই রকম ভাবে আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান আপনার আমার প্রতি ঘোষণা দিবেন নেতৃবৃন্দ। এটাই হচ্ছে আমাদের জন্য সুসংবাদ। এই সুসংবাদ পেতে এই সুসংবাদ যেন সঠিকভাবে হয়, যার কারণে কষ্ট করা। আপনারা হয়তোবা অনেকে বিরক্ত হয়ে যাচ্ছেন আমার নেতা, এখানে স্বেচ্ছাসেবক দলের যারা নেতা আছেন, আমাদের মাজেদুর রহমান জুয়েল ভাইয়ের উপরে, সরকার মুকুলের উপরে, শুভর উপরে, শাওনের উপরে, হাসিবের উপরে, আরো যারা কনভেনিং কমিটিতে আছেন বিরক্ত হন, এরা এত কথা কি বলে? আরে কমিটি তো হবে, আমার ভাই যেভাবে দিবে সেভাবে দেবে, সই ঠিকাদার করে দেবে, হয়ে যাবে কমিটি। না নেতৃবৃন্দ, হয়েছে পূর্বে এরকম কমিটি অনেক হয়েছে, আমি সেই কমিটি নিয়েই আসছি, কিন্তু না, আপনাকে নেতা মানতে হবে, আপনাকে নেতা অবশ্যই মানতে হবে। এই সিদ্ধান্ত আমাদের তৈরি করার সিদ্ধান্ত নয়। আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যে প্রক্রিয়া, এই ফর্ম আসছে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ হবে। তার নির্দেশিত ফর্ম আপনাদের মাঝে আমরা দিয়েছি, কারণ একটাই, এই সিদ্ধান্তগুলো আমাদের জবাবদিহিতার জায়গা থেকে তাকে আমরা জবাবদিহিতা পরিষ্কার রাখতে চাই। যার কারণে আপনাদের বিরক্তিবোধ থেকে যেন আপনারা বিরক্ত না হন, আপনারা যেন ধৈর্য ধরেন। আপনারা হয়তো মনে করছেন রিজভি ভাই আজকে যে কথাগুলো বলছে বাদ কি বাদ না, নেতৃবৃন্দ আমি আপনাদেরকে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দেখবেন ইনশাআল্লাহ আপনারা যারা দায়িত্বশীল আসবেন আপনাদের কাছে তার ফোন আসবে। হয়তো বা মাজেদুর রহমান জুয়েল জানবে না, সরকার মুকুল জানবে না, আমি জানবো না, তিনি আপনাদেরকে ফোন দেবেন। সেজন্য আমরা দলটাকে সুসংগঠিত করার জন্য, একটা পলিটিলাইজ করার জন্য একটা প্রক্রিয়া, প্রযুক্তির যুগে প্রযুক্তিকে তো অস্বীকার করলে চলবে না নেতৃবৃন্দ। এটা আমাদের ধর্মেও তো বলে নাই, ধর্মে এটা বলে নাই। আমরা যে ধর্মে আছি, আমরা মুসলমান, আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জ্ঞান অর্জন করতে সুদূর চীনে যাও, তিনি ঘোষণা দিয়েছিলেন, তিনি জ্ঞান অর্জনকে প্রাধান্য দিয়েছিলেন। তাই আপনার ওই বাহুবলী দেখিয়ে আর দল করা এইসব দিক শেষ নেতৃবৃন্দ। আপনাকে যোগ্যতার ভিত্তিতে আপনাকে নিজেকে প্রস্তুত হতে হবে। আমি আপনাদেরকে আলোচনার মাধ্যমে বলেছি, ইয়ার কি করে বলি নাই, যে আপনারা অবশ্যই সরকার মুকুল, মাজেদুর রহমান জুয়েল সহ কনভেনিং কমিটি একাধজন যোগ্যতা সম্পন্ন। এই যে শুভ কিছুদিন আগে সে দপ্তরে দায়িত্বপ্রাপ্ত হয়ে ট্রেনিং করে আসছে, সরাসরি চেয়ারম্যানের সাথে বক্তব্য শুনেছে, তার বক্তব্যের অংশ আপনাদের কাছে তুলে ধরলো। ধন্যবাদ শুভকে, আমি ধন্যবাদ জানাই। যেই প্রোগ্রামে আমার যাওয়ারও অনুমতি ছিল না, তারা সেই ট্রেনিং করেছে, আজকে আপনাদেরকে শেয়ার করলেন। আমি এখান থেকে শিখলাম, প্রত্যেকটা দিন শিক্ষণীয় কিছু আসবে। কারণ আমাদের নেতা তিনি নিজে যে 18 ঘন্টা পরিশ্রম করেন, তার অর্ধেক ঘন্টা তিনি সবকিছু জানার চেষ্টা করেন। তিনি নিজে শিক্ষিত, তিনি আমাদের সবাইকে শিক্ষিত করার চেষ্টা করছেন। এটা কি সঠিক না বেঠিক আপনারা বলেন? তাই বলি, এত কথা এই জন্যই আসলো, নেতার নির্দেশ মানতে হবে।
নেতা নেতা আমাদেরকে নিয়োগ করেছেন আমাদের পার্সোনাল কোনো মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য নয়। এই ভাই সেই ভাই মতবাদ নাই। আপনারা যারা দায়িত্বশীল হবেন বা যারা দায়িত্বে আসবেন তারা অবশ্যই তৃণমূলে যারা দায়িত্ব দেবেন তারা আপনারা সঠিক ইনফরমেশন আমাদেরকে দেবেন যে ভাই এর এই যোগ্যতা এর যোগ্যতা। আপনার মারামারি আছে, হানাহানি আছে, এই হিসাবটা পরে করেন। কারণ আজকে এই নিশিরাতে সরকার আপনাকে আক্রমণ করতে 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 কোন জায়গায় নিয়ে আসছে। আজকে দেখেন আমাদের দেশের আলেম সমাজ মুক্তি বলো না নিরাপদ না। আজকে আপনি আমি যতই খারাপ হই কিন্তু একটা মুফতি সাহেবকে তো আমরা একটা সম্মান দিই, সেই সম্মান বোধ নাই। তাহলে আপনাদেরকে বুঝতে হবে তারা কতটা ভয়ঙ্কর হয়ে গেছে, যার কারণে আপনাকে আমাকে প্রস্তুত হতে হবে। সেই প্রস্তুতিরই অংশ হিসাব হচ্ছে এই আজকের এই কর্মী সম্মেলন। নেতৃবৃন্দ, আমি আসলে কথা বাড়াতে চাচ্ছিলাম না, এই কথাগুলো বললাম প্রোগ্রামে এসে মনে হয়েছে আপনাদের ইনফরমেশনে কিছুটা গ্যাপ ছিল। কেন গ্যাপ না থাকলে আপনারা যে ফর্মগুলো দিয়েছেন সেই ফর্মগুলো আপনারা বিচ্ছিন্নভাবে দিয়েছেন, এখানে নেতৃবৃন্দের জানার দরকার ছিল। এবং এই ফর্ম নিয়ে আপনাদের সাথে কথা বলাটাই হচ্ছে আজকে আমাদের উদ্দেশ্য ছিল। কেন এর আগে আমাদের নেতৃবৃন্দরা আপনাদের মাঝে এই ফর্মটা দিয়ে গেছেন, যে যেভাবে দেন, কিন্তু আপনারা একটা কমপ্লিট ফর্ম আমাদেরকে দিতে পারলেন না। এটা একটা আপনাদের ব্যর্থতা, যার কারণে আপনাদেরকে বললাম ভাই পার্সোনালি নেবেন না, আমরা নেতার নির্দেশ পালন করছি, আপনারাও নেতার নির্দেশ পালন করার জন্য প্রস্তুত হন। এবং আপনাদেরকে বলি সারা বাংলাদেশে আগামী দিনে যে ডাক আসছে বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার যা হারিয়ে গেছে সবগুলো অধিকার রক্ষা করার জন্য, আজকে বাংলাদেশি জাতীয়তাবাদকে রক্ষা করার জন্য আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান যে আন্দোলনের ডাক দেবেন, সেই আন্দোলনে উত্তরবঙ্গের সূতিকাগার হচ্ছে এই বগুড়া। এই বগুড়া থেকে আমরা এমন আন্দোলনে অংশগ্রহণ করতে চাই যেখানে আপনি আমি স্বতঃস্ফূর্তভাবে সেই আন্দোলনে অংশগ্রহণ করব এবং বাংলাদেশকে রক্ষা করে, বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে রক্ষা করে, বাংলাদেশের মানুষের জাতীয়তাবাদকে রক্ষা করে, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের মধ্যে যা কিছু করে সবকিছু রক্ষা করে নেতা যতক্ষণ নির্দেশ না দেবেন ততক্ষণ আমরা এই মাঠ থেকে আমরা ফিরে যাব না। সেই মূল প্রতিজ্ঞা। কারণ আজকে দেশের প্রশ্ন আছে, আজকে আমাদের ব্যক্তিগত স্বার্থকে এই জন্য জলাঞ্জলি দিতে হবে। সেই স্বার্থকে জলাঞ্জলি করে আগামী দিনে যে কমিটি আসবে স্বেচ্ছাসেবক দলের, সেই সব কমিটির সাথে আপনারা যেভাবে বক্তব্যে বলেছেন সবাই একত্রতা ঘোষণা করবেন। আপনারা সবাই একত্রতা ঘোষণা করে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতাদেরকে যারা আছেন বগুড়ার দায়িত্বের পাত্রে, মাজিদুর রহমান জুয়েল ভাই, সরকার মুকুল ভাই সহ, শুভ সহ, শাহুন সহ, আসিফ সহ আরো অনেকেই আছেন এই কমিটিতে, সবাইকে নিয়ে আমিও আপনাদের সাথে থাকবো উত্তরবঙ্গের সন্তান হিসাবে। থাকতে চাই এবং জনাব তারেক রহমানকে আমি বলতে চাই, ভাই আপনি যে দায়িত্ব দিয়েছেন, আমি আমার স্বেচ্ছাসেবকের কর্মীকে নিয়ে মাঠ থেকে পালিয়ে যাই নাই। আমি প্রতিজ্ঞা করছি আমি আপনাদের সাথে আমাদের প্রতিজ্ঞা। আগামী দিনে দেশ নায়ক জিন্দাবাদ।